শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত, তৃতীয় খণ্ড, পর্ব 11। সকালে উঠিয়া শুনিলাম অতি প্রত্যুষেই রাজলক্ষ্মী স্নান করিয়া রতনকে সঙ্গে লইয়া চলিয়া গেছে এবং 3 দিনের মধ্যে যে বাড়ি আসিতে পারিবে না এ খবরও পাইলাম। হইলও তাহাই। সেখানে বিরাট কাণ্ড কিছু যে চলিতে লাগিল তাহা নয়, তবে 2-10 জন ব্রাহ্মণ সজ্জনের যে গতিবিধি হইতেছে, কিছু কিছু খাওয়া দাওয়ারও আয়োজন হইয়াছে, তাহার আভাস জানালায় বসিয়াই অনুভব করিতাম। কি ব্রত, কিরূপ তাহার অনুষ্ঠান সম্পন্ন করিলে স্বর্গের পথ কতখানি সুগম হয়, ইহার কিছুই জানিতাম না। জানার কৌতূহলও ছিল না। রতন প্রত্যহ সন্ধ্যার পরে ফিরিয়া আসিত, বলিত, আপনি একবারও গেলেন না বাবু? জিজ্ঞাসা করিতাম, তার কি কোনো প্রয়োজন আছে? রতন একটু মুশকিলে পড়িত। সে এইভাবে জবাব দিত যে আমার একেবারে না যাওয়াটা লোকের চোখে যেন কেমন কেমন ঠেকে। হয়তোবা কেউ মনে করে এতে আমার অনিচ্ছা। বলা যায় না তো। না, বলা কিছুই যায় না। প্রশ্ন করিতাম, তোমার মনিব কি বলেন? রতন বলিত, তার ইচ্ছে তো জানেন, আপনি না থাকলে কিছুই তার ভালো লাগে না। কিন্তু কি করবেন, তাই কেউ কেউ জিজ্ঞাসা করলে বলেন, রোগা শরীর, এতখানি হাঁটলে অসুখ করতে পারে, আর এসে হবেই বা কি। বলিলাম, সে তো ঠিক। তাছাড়া তুমি তো জানো রতন, এইসব পূজা অর্চনা ধর্মকর্মের মাঝখানে আমি ভয়ানক বেমানান হয়ে পড়ি। যাগযজ্ঞের ব্যাপারে আমার একটু গা আড়াল দিয়ে থাকাই ভালো, ঠিক না? রতন সাই দিয়া বলিত, সে ঠিক। কিন্তু আমি বুঝিতাম রাজলক্ষ্মীর দিক দিয়া আমার উপস্থিতি তথায়। কিন্তু থাকছে। হঠাৎ মস্ত একটা সুখবর পাইলাম। মনিবের সুখ সুবিধার বন্দোবস্ত করিবার অজুহাতে গোমস্তা কাশীনাথ কুশারী মহাশয় সস্ত্রীক গিয়া উপস্থিত হইয়াছেন। বলিস কি রতন, একেবারে সস্ত্রীক? আগে হ্যাঁ, তাও আবার বিনা নেমন্তন্নে। বুঝিলাম ভিতরে রাজলক্ষ্মীর কি একটা কৌশল আছে। সহসা এমনও মনে হইল, হয়তো এই জন্যই সে নিজের বাটিতে না করিয়া অপরের গৃহে সমস্ত ব্যবস্থা করিয়াছে। রতন কহিতে লাগিল, বিনুকে কোলে নিয়ে বড়গিন্নির সে কি কান্না! ছোট মা ঠাকুর সহস্তে তার পা ধুইয়ে দিলেন। খেতে চাননি বলে আসন পেতে ঠাঁই করে ছোট মেয়ের মতো তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলেন। মার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ব্যাপার দেখে বুড়ো কুশারী ঠাকুরমশাই তো একেবারে ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। আমার তো বোধ হয় বাবু, কাজকর্ম শেষ হয়ে গেলে ছোট মা ঠাকুর এবার ওই ভাঙা কুড়েটার মায়া কাটিয়ে নিজেদের বাড়িতে গিয়ে উঠবেন। তা যদি হয় তো গাঁ শুদ্ধ সবাই খুশি হবে। আর আর এ কীর্তি যে আমার মায়ের, সেও কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি বাবু। সুনন্দাকে যতটুকু জানিয়াছি তাহাতে এতখানি আশান্বিত হইতে পারিলাম না। কিন্তু রাজলক্ষ্মীর উপর হইতে আমার অনেকখানি অভিমান শরতের মেঘাচ্ছন্ন আকাশের মতো দেখিতে দেখিতে সরিয়া গিয়া চোখের সুমুখটা স্বচ্ছ হইয়া উঠিল। এই দুটি ভাই ও জায়েদের মধ্যে বিচ্ছেদ যেখানে সত্যও নয়, স্বাভাবিকও নয়, মনের মধ্যে এতটুকু চির না খাইয়াও বাহিরে যেখানে এত বড় ভাঙন ধরিয়াছে, সেই ফাটল জোড়া দিবার মতো হৃদয় ও কৌশল যাহার আছে, তাহার মতো শিল্পী আর আছে কোথায়? এই উদ্দেশ্যে কতদিন হইতেই না সে গোপনে উদ্যোগ করিয়া আসিতেছে। একান্ত মনে আশীর্বাদ করিলাম, এই সদিচ্ছা যেন তাহার পূর্ণ হয়। কিছুদিন হইতে আমার অন্তরের মধ্যে নিভৃতে যে ভার সঞ্চিত হইয়া উঠিতেছিল, তাহার অনেকখানি হালকা হইয়া গিয়া আজিকার দিনটা আমার বড় ভালো কাটিল। কোন শাস্ত্রীয় ব্রত রাজলক্ষ্মী নিয়াছে আমি জানি না, কিন্তু আজ তাহার 3 দিনের মেয়াদ পূর্ণ হইয়া কাল আবার দেখা হইবে, এই কথাটা বহুদিন পরে আবার যেন নূতন করিয়া স্মরণ হইল। পরদিন সকালে রাজলক্ষ্মী আসিতে পারিল না,
কিন্তু অনেক দুঃখ করিয়া রতনের মুখে খবর পাঠাইল যে এমনি অদৃষ্ট একবার দেখা করিয়া যাইবারও সময় নাই, দিনক্ষণ উত্তীর্ণ হইয়া যাইবে। নিকটে কোথায় বক্রেশ্বর বলিয়া তীর্থ আছে, সেখানে জাগ্রত দেবতা এবং গরম জলের কুণ্ডু আছে। তাহাতে অবগাহন স্নান করিলে শুধু কেবল সেই নয়, তাহার পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুলের 3 কোটি জন্মের যে যেখানে আছে সবাই উদ্ধার হইয়া যাইবে। সঙ্গী জুটিয়াছে, দ্বারে গরুর গাড়ি প্রস্তুত। যাত্রাক্ষণ প্রত্যাসন্ন প্রায়। 2-একটা অত্যাবশ্যকীয় বস্তু দারোয়ানের হাত দিয়া রতন পাঠাইয়া দিল। সে বেচারা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া দিতে গেল। শুনিলাম ফিরিয়া আসিতে 5-7 দিন বিলম্ব হইবে। আরও 5-7 দিন বোধ করি অভ্যাসবশতই হইবে। আজ তাহাকে দেখিবার জন্য মনে মনে উন্মুখ হইয়া উঠিয়াছিলাম, কিন্তু রতনের মুখে অকস্মাৎ তাহার তীর্থযাত্রার সংবাদ পাইয়া অভিমান বা ক্রোধের পরিবর্তে বুকের মধ্যেটা আমার সহসা করুণা ও ব্যথায় ভরিয়া উঠিল। পিয়ারি সত্য সত্যই নিঃশেষ হইয়া মরিয়াছে এবং তাহারই কৃতকর্মের দুঃসহ ভারে আজ রাজলক্ষ্মীর সর্বদেহ মনে যে বেদনার আর্তনাদ উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছে, তাহাকে সংবরণ করিবার পথ সে খুঁজিয়া পাইতেছে না। এই যে অশ্রান্ত বিক্ষোভ, নিজের জীবন হইতে ছুটিয়া বাহির হইবার এই যে দিগ্বিহীন ব্যাকুলতা, ইহার কি কোনো শেষ নাই? খাঁচায় আবদ্ধ পাখির মতো কি সে দিন রাত্রি অবিশ্রাম মাথা খুঁড়িয়া মরিবে? আর সেই পিঞ্জরের লৌহ শলাকার মতো আমি কি চিরদিন তাহার মুক্তিপথের দ্বার আগলাইয়া থাকিব? সংসারে যাহাকে কোনো কিছু দিয়া কোনো দিন বাঁধিতে পারিল না, সেই আমার ভাগ্যেই কি শেষে এত বড় দুর্ভোগ লিখিয়া দিয়াছেন? আমাকে সে সমস্ত হৃদয় দিয়া ভালোবাসে, আমার মোহ সে কাটাইতে পারে না। ইহারই পুরস্কার দিতে কি তাহার সকল ভবিষ্যৎ সুকৃতির গায়ে নিগর হইয়া থাকিব? মনে মনে বলিলাম, আমি তাহাকে ছুটি দিব। সেবারের মতো নয়, এবার একান্ত চিত্তে অন্তরের সমস্ত শুভাশীর্বাদ দিয়া চিরদিনের মতো মুক্তি দিব, এবং যদি পারি সে ফিরিয়া আসিবার পূর্বেই আমি এ দেশ ছাড়িয়া যাইব। কোনো প্রয়োজনে, কোনো অজুহাতে, সম্পদ ও বিপদের কোনো আবর্তনেই আর তাহার সম্মুখীন হইব না। একদিন নিজের অদৃষ্টই আমাকে এ সংকল্প স্থির রাখিতে দেয় নাই, কিন্তু আর তাহার কাছে আমি কিছুতেই পরাভব মানিব না। মনে মনে বলিলাম, অদৃষ্টই বটে। একদিন পাটনা হইতে যখন বিদায় লইয়াছিলাম, পিয়ারি চুপ করিয়া তাহার দ্বিতলের বারান্দায় দাঁড়াইয়াছিল। তখন মুখে তাহার কথা ছিল না, কিন্তু সেই নিরুদ্ধ অন্তরের অশ্রুগাঢ় ফিরিবার ডাক কি সমস্ত পথটাই আমার কানে গিয়া পুনঃ পুনঃ পৌঁছে নাই? কিন্তু ফিরি নাই। দেশ ছাড়িয়া সুদূর বিদেশে চলিয়া গিয়াছিলাম, কিন্তু সেই যে রূপহীন, ভাষাহীন, দুর্বার আকর্ষণ আমাকে অহর্নিশি টানিতে লাগিল, দেশ বিদেশের ব্যবধান তাহার কাছে কতটুকু। আবার একদিন ফিরিয়া আসিলাম। বাহিরের লোকে আমার পরাজয়ের গ্লানিটাই দেখিতে পাইল, আমার মাথার অম্লান কান্ত জয়মাল্য তাহাদের চোখে পড়িল না। এমনিই হয়। আমি জানি অচির ভবিষ্যতে আবার একদিন বিদায়ের ক্ষণ আসিয়া পড়িবে। সেদিনও হয়তো সে এমনি নীরব হইয়াই রহিবে, কিন্তু আমার শেষ বিদায়ের যাত্রাপথ ব্যাপিয়া সেই অশ্রুতপূর্ব নিবিড় আহ্বান হয়তো আর কানে পশিবে না। মনে মনে বলিলাম, থাকার নিমন্ত্রণ শেষ হইয়া যখন যাওয়াটাই কেবল বাকি থাকে, সে কি ব্যথার বস্তু! অথচ এ ব্যথার অংশী নাই। শুধু আমারই হৃদয়ে গহ্বর খনিয়া এই নিন্দিত বেদনাকে চিরদিন একাকী থাকিতে হইবে। রাজলক্ষ্মীকে ভালোবাসিবার অধিকার সংসার আমাকে দেয় নাই। এই একাগ্র প্রেম, এই হাসি কান্না, মান অভিমান, এই ত্যাগ, এই নিবিড় মিলন সমস্তই লোকচক্ষে যেমন ব্যর্থ, এই আসন্ন বিচ্ছেদের অসহ অন্তর্দাহও
বাহিরের দৃষ্টিতে আজ তেমনি অর্থহীন। আজ এই কথাটাই আমার সবচেয়ে বেশি বাজিতে লাগিল। একের মর্মান্তিক দুঃখ যখন অপরের কাছে উপহাসের বস্তু হইয়া দাঁড়ায়, তাহার চেয়ে বড় ট্র্যাজেডি পৃথিবীতে আর আছে কি? অথচ এমনিই বটে। লোকের মধ্যেও বাস করিয়া যে লোক লোকাচার মানে নাই, বিদ্রোহ করিয়াছে, সে নালিশ করিবে গিয়া কাহার কাছে? এ সমস্যা শাশ্বত ও পুরাতন। সৃষ্টির দিন হইতে আজি পর্যন্ত এই প্রশ্নই বারংবার আবর্তিয়া চলিয়াছে এবং ভবিষ্যতের গর্ভে যতদূর দৃষ্টি যায়, ইহার সমাধান চোখে পড়ে না। ইহা অন্যায়, অবাঞ্ছিত। তথাপি এত বড় সম্পদ, এত বড় ঐশ্বর্যই কি মানুষের আর আছে? অবাধ্য নরনারীর এই অবাঞ্ছিত হৃদয়াবেগের কত নিঃশব্দ বেদনার ইতিহাসকেই না মাঝখানে রাখিয়া যুগে যুগে কত পুরাণ, কত কাহিনী, কত কাব্যেরই না অভ্রভেদী সৌধ গড়িয়া উঠিয়াছে। কিন্তু কিন্তু আজ ইহা যদি থামিয়া যায়। মনে মনে বলিলাম, থাক, রাজলক্ষ্মীর ধর্মে মতি হোক, তাহার বক্রেশ্বরের রাস্তা সুগম হোক, তাহার মন্ত্রোচ্চারণ নির্ভুল হোক। আশীর্বাদ করি তাহার পুণ্যার্জনের পথ নিরন্তর নির্বিঘ্ন ও নিষ্কণ্টক হোক। আমার দুঃখের ভার আমি একাই বহন করিব। পরদিন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই যেন মনে হইল, গঙ্গামাটির এই বাড়িঘর, পথঘাট, খোলা মাঠ, সকল বন্ধনই যেন আমার শিথিল হইয়া গেছে। রাজলক্ষ্মী কবে ফিরিবে তাহার স্থিরতা নাই, কিন্তু মন যেন আর একটা দণ্ডও এখানে থাকিতে চাহে না। স্নানের জন্য রতন তাগিদ শুরু করিয়াছে, কারণ যাইবার সময় রাজলক্ষ্মী শুধু কড়া হুকুম দিয়াই নিশ্চিন্ত হইতে পারে নাই, রতনকে তাহার পা ছুঁয়াইয়া দিব্য করাইয়া লইয়াছে যে তাহার অবর্তমানে আমার এতটুকু অযত্ন বা অনিয়ম না হয়। খাবার সময় সকালে 11টা ও রাত্রে 8টার মধ্যে ধার্য হইয়াছে। রতনকে প্রত্যহ ঘড়ি দেখিয়া সময় লিখিয়া রাখিতে হইবে। কথা আছে, ফিরিয়া আসিয়া সে প্রত্যেককে 1 মাসের করিয়া মাহিনা বকশিস দিবে। রান্না শেষ করিয়া বামুন ঠাকুর ঘর বাহির করিতেছে এবং চাকরের মাথায় তরিতরকারি, মাছ, দুধ প্রভৃতি লইয়া প্রভাত না হইতেই যে কুশারী মহাশয় স্বয়ং আসিয়া পৌঁছাইয়া দিয়া গেছেন, আমি তাহা বিছানায় শুইয়া টের পাইয়াছিলাম। ঔৎসুক্য কিছুতেই আর ছিল না। বেশ, 11টা এবং 8টায় শোই। 1 মাসের উপরি মাহিনা হইতে আমার জন্য কেহ বঞ্চিত হইবে না, তাহা নিশ্চিত। কাল রাত্রে অতিশয় নিদ্রার ব্যাঘাত ঘটিয়াছিল। আজ নির্দিষ্ট সময়ের কিছু পূর্বেই স্নানাহার শেষ করিয়া বিছানায় শুইতে না শুইতেই ঘুমাইয়া পড়িলাম। ঘুম ভাঙিল 4টার কাছাকাছি। কয়েকদিন হইতেই নিয়মিত বেড়াইতে বাহির হইতেছিলাম। আজিও হাত মুখ ধুইয়া চা খাইয়া বাহির হইয়া পড়িলাম। ঘরের বাহিরে একজন লোক বসিয়াছিল। সে হাতে একখানা চিঠি দিল। সতীশ ভরদ্বাজের চিঠি। কে একজন অনেক কষ্টে একছত্র লিখিয়া জানাইয়াছে যে সে অত্যন্ত পীড়িত, আমি না গেলে সে মরিয়া যাইবে। জিজ্ঞাসা করিলাম, কি হইয়াছে তাহার? লোকটা বলিল, কলেরা। খুশি হইয়া কহিলাম, চলো। খুশি তাহার কলেরার জন্য নয়, গৃহের সংস্রব হইতে কিছুদিনের জন্যও যে দূরে যাইবার সুযোগ মিলিল, ইহাই পরম লাভ বলিয়া মনে হইল। একবার ভাবিলাম রতনকে ডাকিয়া একটা খবর দিয়া যায়, কিন্তু সময়ের অভাবে ঘটিয়া উঠিল না। যেমন ছিলাম তেমনি বাহির হইয়া গেলাম। এ বাড়ির কেহ কিছু জানিতে পারিল না। প্রায় ক্রোশ 3 পথ হাঁটিয়া শেষ বেলায় গিয়া সতীশের ক্যাম্পে পৌঁছিলাম। ধারণা ছিল রেলওয়ে কনস্ট্রাকশনের ইনচার্জ এস.জি. ভরদ্বাজের অনেক কিছু ঐশ্বর্য দেখিতে পাইব, কিন্তু গিয়া দেখিলাম হিংসা করিবার মতো কিছু নয়। ছোট একটা ছোলদাঁড়ি তাঁবুতে সে থাকে। পাশেই তাহার লতাপাতা খড়কুটা দিয়া তৈরি কুটিরে রান্না হয়। একটি হৃষ্টপুষ্ট বাউরি মেয়ে আগুন জ্বালিয়া কি একটা সিদ্ধ করিতেছিল। আমাকে সঙ্গে করিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। এ সতীশের প্রণয়িনী।
ইতিমধ্যে রামপুরহাট হইতে একজন ছোকরা গোছের পাঞ্জাবি ডাক্তার আসিয়াছিলেন। তিনি আমাকে সতীশের বাল্যবন্ধু জানিয়া যেন বাঁচিয়া গেলেন। রোগীর সম্বন্ধে জানাইলেন যে কেস সিরিয়াস নয়, প্রাণের আশঙ্কা নাই, তাহার ট্রলি প্রস্তুত, এখন বাহির হইতে না পারিলে হেডকোয়ার্টার্সে পৌঁছিতে অতিশয় রাত্রি হইয়া যাইবে, ক্লেশের অবধি থাকিবে না। আমার কি হইবে সে তাহার ভাবিবার বস্তু নয়। কখন কি করিতে হইবে রীতিমতো উপদেশ দিলেন এবং ঠেলাগাড়িতে রওনা হইবার মুখে কি ভাবিয়া তাহার ব্যাগ খুলিয়া গোটা 2-3 কৌটা ও শিশি আমার হাতে দিয়া কহিলেন, কলেরা কতকটা ছোঁয়াচে রোগের মতো, ওই ডোবার জলটা ব্যবহার করতে মানা করে দেবেন। এই বলিয়া তিনি মাটি তোলা খাদটা হাত দিয়া দেখাইয়া দিয়া কহিলেন, আর যদি খবর পান কুলিদের মধ্যে কারো হয়েছে, হতে পারে, এই ঔষধগুলো ব্যবহার করবেন। এই বলিয়া তিনি রোগের কি অবস্থায় কোনটা দিতে হইবে বলিয়া দিলেন। মানুষটি মন্দ নয়, দয়ামায়া আছে। আমার বাল্যবন্ধু কেমন থাকেন কাল যেন তিনি খবর পান এবং কুলিদের উপরও যেন দৃষ্টি রাখিতে ভুল না হয়, আমাকে বারবার সাবধান করিয়া চলিয়া গেলেন। এ হইল ভালো। রাজলক্ষ্মী গিয়াছে বক্রেশ্বর দেখিতে, আর রাগ করিয়া আমি বাহির হইয়াছি পথে। পথেই এক ব্যক্তির সহিত সাক্ষাৎ, বাল্যকালের পরিচয়, অতএব বাল্যবন্ধু তো বটেই। তবে বছর 15 খবরাখবর ছিল না, হঠাৎ চিনিতে পারি নাই। কিন্তু দিন দুয়ের মধ্যেই অকস্মাৎ এ কি ঘোরতর মাখামাখি। তাহার কলেরার চিকিৎসার ভার, শুশ্রূষার ভার, মাই তাঁর সদেরেক মাটি কাটা কুলির খবরদারির ভার গিয়া পড়িল আমার উপর। বাকি রহিল শুধু তাহার সোলার হ্যাট এবং টাট্টু ঘোড়াটি, আর বোধ হয় যেন ওই কুলি মেয়েটিও। তাহার মানভূমের অনির্বচনীয় বাউরি ভাষার অধিকাংশই ঠেকিতে লাগিল। কেবল এটুকু ঠেকিল না যে মিনিট 10-15 মধ্যেই সে আমাকে পাইয়া অনেকখানি আশ্বস্ত হইয়াছে। যাই যাই, আর ত্রুটি রাখি কেন, ঘোড়াটিকে একবার দেখিয়ে আসি গে। ভাবিলাম আমার অদৃষ্টই এমনি, না হইলে এই রাজলক্ষ্মী বা আসিত কী রূপে, অভয়াই বা আমাকে দিয়ার তাহার দুঃখের বোঝা বহাইত কেমন করিয়া। আর আর এই ব্যাং এবং তাহার কুলি গ্যাং, কোনো ব্যক্তির পক্ষেই তো এ সকল ঝাড়িয়া ফেলিতে এক মুহূর্তের অধিক সময় লাগিত না। আর আর আমিই বা সারা জীবন বহিয়া বেড়াই কিসের জন্য? তাঁবুটা রেল কোম্পানির, সতীশের নিজস্ব সম্পত্তির একটা তালিকা মনে মনে প্রস্তুত করিয়া লইলাম। কয়েকটা এনামেলের বাসন, একটা স্টোভ, একটা লোহার তোরঙ্গ, একটা কেরোসিন তেলের বাক্স এবং তাহার শয়ন করিবার ক্যাম্বিসের খাট বহু ব্যবহারে ডোঙার আকার ধারণ করিয়াছে। সতীশ চালাক লোক, এ খাটে বিছানার প্রয়োজন হয় না, একখানা যাতা হইলেই চলিয়া যায়। তাই ডোরাকাটা একখানা শতরঞ্জি ছাড়া আর কিছুই সে কেনে নাই। ভবিষ্যতে কলেরা হওয়ার কোনো ব্যবস্থাই তাহার ছিল না। ক্যাম্বিসের খাটে শুশ্রূষা করার অত্যন্ত অসুবিধা এবং একমাত্র শতরঞ্জি অতিশয় নোংরা হইয়া উঠিয়াছে। অতএব তাহাকে নিচে শোয়ানো ছাড়া উপায় নাই। আমি যৎপরনাস্তি চিন্তিত হইয়া উঠিলাম। মেয়েটির নাম কালিদাসী। জিজ্ঞাসা করিলাম, কালী, কারো 2-1খানা বিছানা পাওয়া যাবে? কালী কহিল, না। কহিলাম, 2টি খড়টর জোগাড় করে আনতে পারো? কালী ফিক করিয়া হাসিয়া ফেলিয়া যাহা বলিল তাহার অর্থ এই যে, এখানে কি গরু আছে? কহিলাম, বাবুকে তাহলে শোয়াই কোথায়? কালী নির্ভয়ে মাটি দেখাইয়া কহিল, এ থাকে, ও কি বাঁচবে এক? তাহার মুখের প্রতি চাহিয়া মনে হইল এমন নির্বিকল্প প্রেম জগতে সুদুর্লভ। মনে মনে বলিলাম, কালী, তুমি ভক্তির পাত্র, তোমার কথাগুলি শুনলে আর শঙ্করের মোহমুদ্গর পাঠের আবশ্যকতা থাকে না। কিন্তু আমার সেরূপ বিজ্ঞানময় অবস্থা নয়। লোকটা এখনও বাঁচিয়া কিছু একটা পাতা চায়। জিজ্ঞাসা করিলাম, বাবুর পরনের একখানা কাপড় চোপড়ও কি নেই? কালী ঘাড় নাড়িল। তাহার মধ্যে দ্বিধা সংকোচ ছিল না। সে বোধ হয় বলে না। কহিল, কাপড় নেই, পেন্টুলুন আছে। পেন্টুলুন সাহেবী জিনিস, মূল্যবান বস্তু, কিন্তু তাহার দ্বারা শয্যা রচনার কাজ চলে কিনা ভাবিয়া পাইলাম না। সহসা মনে পড়িল, আসিবার সময় অদূরে একটা ছিন্ন জীর্ণ ত্রিপল দেখিয়াছিলাম। কহিলাম,
চলো না যায়, দুজনে ধরাধরি করে সেটা নিয়ে আসি, পেন্টুলুন পাতার চেয়ে সে ভালো হবে। কালী রাজি হইল। সৌভাগ্যবশত তখনও তাহা পড়িয়াছিল। আনিয়া তাহাতেই সতীশ ভরদ্বাজকে শোয়াইয়া দিলাম। তাহারই একধারে কালী অত্যন্ত সবিনয়ে স্থান লইল এবং দেখিতে দেখিতে সে ঘুমাইয়া পড়িল। ধারণা ছিল মেয়েদের নাক ডাকে না। কালী তাহাও অপ্রমাণ করিয়া দিল। আমি একাকী সেই কেরোসিনের বাক্সের উপর বসিয়া। এদিকে সতীশের হাতে পায়ে ঘন ঘন খিল ধরিতেছে। শেকতাপের প্রয়োজন। বিস্তর ডাকাডাকি করিয়া কালীকে তুলিলাম। সে পাশ ফিরিয়া শুইয়া জানাইল কাঠকুটা নাই, সে আগুন জ্বালিবে কি দিয়া। নিজে চেষ্টা করিয়া দেখিতে পারিতাম, কিন্তু আলোর মধ্যে সম্বল এই হ্যারিকেন লণ্ঠনটি। তথাপি একবার তাহার রান্নাঘরে গিয়া খোঁজ করিয়া দেখিলাম কালী মিথ্যা বলে নাই। এই কুটিরটা ছাড়া অগ্নিসংযোগ করিতে পারি এরূপ দ্বিতীয় বস্তু নাই। কিন্তু সাহস হইল না, পাছে প্রাণ বাহির হইবার পূর্বেই সতীশের সৎকার করিয়া ফেলি। ক্যাম্প খাট এবং কেরোসিনের বাক্স বাহিরে আনিয়া দেশলাই জ্বালিয়া তাহাতে আগুন ধরাইলাম। নিজের জামা খুলিয়া পুঁটুলির মতো করিয়া কিছু কিছু সেক দিবার চেষ্টা করিলাম, কিন্তু নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া রোগীর কোনো উপকারই তাহাতে হইল না। রাত্রি 2টাই হইবে কি 3টাই হইবে, খবর আসিল জন্দুই কুলির ভেদ বমি হইতেছে। তাহারা আমাকে ডাক্তারবাবু বলিয়া মনে করিয়াছিল। তাহাদেরই আলোর সাহায্যে ঔষধপত্র লইয়া কুলি লাইনে গিয়া উপস্থিত হইলাম। মালগাড়িতে তাহারা থাকে। ছাদবিহীন খোলা ট্রাকের সারি লাইনের উপর দাঁড়াইয়া আছে। মাটি কাটার প্রয়োজন হইলে ইঞ্জিন জুড়িয়া দিয়া তাহাদের গম্যস্থানে টানিয়া লইয়া যাওয়া হয়। বাঁশের মই দিয়া ট্রাকের উপরে উঠিলাম। একধারে একজন বুড়া গোছের লোক শুইয়া আছে। তাহার মুখের পরে আলো পড়িতেই বুঝা গেল রোগ সহজ নয়, ইতিমধ্যেই অনেক দূর অগ্রসর হইয়া গেছে। অন্যধারে জন 5-7 লোক, স্ত্রী পুরুষ দুইই আছে। কেহ বা ঘুম ভাঙিয়া উঠিয়া বসিয়াছে, কাহারও বা তখনও পর্যন্ত সুনিদ্রার ব্যাঘাত ঘটে নাই। ইহাদের জমাদার আসিয়া উপস্থিত হইল। সে বেশ বাংলা বলিতে পারে। জিজ্ঞাসা করিলাম, আর একজন রোগী কই? সে অন্ধকারে অঙ্গুলি নির্দেশ করিয়া আর একখানা ট্রাক দেখাইয়া কহিল, উখানে। পুনরায় মই দিয়া উপরে উঠিয়া দেখিলাম এবার একজন স্ত্রী লোক। বয়স 25-30-এর অধিক নয়। গুটি 2 ছেলে মেয়ে তাহার পাশে পড়িয়া ঘুমাইতেছে। স্বামী নাই, সে গত বৎসর আর কাঠির পাল্লায় পড়িয়া অপর একটি অপেক্ষাকৃত কম বয়সের স্ত্রীলোক লইয়া আসামে চা বাগানে কাজ করিতে গিয়াছে। এ গাড়িতেও আরও জন 5-6 স্ত্রী পুরুষ ছিল। তাহারা এক বাক্যে উহার পাষণ্ড স্বামীর নিন্দা করা ছাড়া আমার বা রোগিণীর কোনো সাহায্যই করিল না। পাঞ্জাবি ডাক্তারের শিক্ষা মতো উভয়কেই ঔষধ দিলাম। শিশু দুটাকে স্থানান্তরিত করিবার চেষ্টা করিলাম, কিন্তু কাহাকেও তাহাদের ভার লইতে স্বীকার করাইতে পারিলাম না। সকাল নাগাদ আর একটি ছেলের ভেদবমি শুরু হইল। ওদিকে সতীশ ভরদ্বাজের অবস্থা উত্তরোত্তর মন্দ হইয়াই আসিতেছে। বহু সাধ্য সাধনায় একজনকে পাঠাইলাম সাঁইথিয়া স্টেশনে পাঞ্জাবি ডাক্তারকে খবর দিতে। সে সন্ধ্যা নাগাদ ফিরিয়া আসিয়া জানাইল তিনি আর কোথায় গিয়াছেন রোগী দেখিতে। আমার সবচেয়ে মুশকিল হইয়াছিল, সঙ্গে টাকা ছিল না। নিজে তো কাল হইতে উপবাসে আছি, নিদ্রা নাই, বিশ্রাম নাই। কিন্তু সে না হয় হইল, কিন্তু জল না খাইয়া বাঁচি কী রূপে? সমুখের খাদের জল ব্যবহার করিতে সকলকেই নিষেধ করিয়া দিলাম, কিন্তু কেহই কথা শুনিল না। মেয়েরা মৃদু হাস্যে জানাইল, এছাড়া জল আর আছে কোথায় ডাক্তার? কিছু দূরে গ্রামের মধ্যে জল ছিল, কিন্তু যায় কে? তাহারা মরিতে পারে, কিন্তু বিনা পয়সায় এই ব্যর্থ কাজ করিতে রাজি নয়। এমনি করিয়া ইহাদের সঙ্গে এই ট্রাকের উপরেই আমাকে 2 দিন 3 রাত্রি বাস করিতে হইল। কাহাকেও বাঁচাইতে পারিলাম না। সব কয়টাই মরিল, কিন্তু মরাটাই এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার নয়। মানুষ জন্মাইলেই মরে, কেহ 2 দিন আগে, কেহ 2 দিন পরে। এ আমি সহজে এবং অত্যন্ত অনায়াসে বুঝিতে পারি। বরঞ্চ ইহাই ভাবিয়া পাই না, এই মোটা কথাটা বুঝিবার জন্য এত শাস্ত্রালোচনা, এত বৈরাগ্য সাধনা, এত প্রকারের তত্ত্ববিচারের প্রয়োজন হয় মানুষের কিসের জন্য? সুতরাং মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে
মনুষ্যত্বের মরণ দেখিলে এ যেন আমি সহিতেই পারি না। পরদিন সকালে ভরদ্বাজের দেহত্যাগ হইল। লোকাভাবে দাহ করা গেল না, মা ধরিত্রী তাহাকে কোলে স্থান দিলেন। ওদিকের কাজ মিটাইয়া ট্রাকে ফিরিয়া আসিলাম। না আসিলেই ছিল ভালো, কিন্তু পারিয়া উঠিলাম না। জনারণ্যের মাঝখানে রোগীদের লইয়া আমি নিছক একাকী। সভ্যতার অজুহাতে ধনীর ধনলোভ মানুষকে যে কত বড় হৃদয়হীন পশু বানাইয়া তুলিতে পারে, এই 2টা দিনের মধ্যেই যেন এ অভিজ্ঞতা আমার সারা জীবনের জন্য সঞ্চিত হইয়া গেল। প্রখর সূর্যতাপে চারিদিকে যেন অগ্নিবৃষ্টি হইতে লাগিল। তাহারই মাঝে ত্রিপলের নিচে রোগীদের লইয়া আমি একা। ছোট ছেলেটা যে কি দুঃখই পাইতে লাগিল তাহার অবধি নাই, অথচ এক ভাঁড় জল দিবার পর্যন্ত কেহ নাই। সরকারি কাজ, মাটি কাটা বন্ধ থাকিতে পারে না। হপ্তার শেষে মাপ করিয়া তাহার মজুরি মিলিবে, অথচ তাহাদেরই স্বজাতি, তাহাদেরই তো ছেলে। গ্রামের মধ্যে দেখিয়াছি কিছুতে ইহারা এমন ধারা নয়, কিন্তু এই যে সমাজ হইতে, গৃহ হইতে, সর্বপ্রকারের স্বাভাবিক বন্ধন হইতে বিচ্ছিন্ন করিয়া লোকগুলাকে কেবলমাত্র উদয়াস্ত মাটি কাটার জন্যই সংগ্রহ করিয়া আনিয়া ট্রাকের উপর জমা করা হইয়াছে, এইখানেই তাহাদের মানব হৃদয় বৃত্তি বলিয়া আর কোথাও কিছু বাকি নাই। শুধু শুধু মাটি কাটা, শুধু মজুরি। সভ্য মানুষে এ কথা বোধ হয় ভালো করিয়াই বুঝিয়া লইয়াছে, মানুষকে পশু করিয়া না লইতে পারিলে পশুর কাজ আদায় করা যায় না। ভরদ্বাজ গিয়াছে, কিন্তু তাহার অমর কীর্তি তারির দোকান অক্ষয় হইয়া আছে। সন্ধ্যাবেলায় নরনারী নির্বিশেষে মাতাল হইয়া দলে দলে ফিরিয়া আসিল। দুপুরবেলা রাঁধা ভাত হাঁড়িতে জল দেওয়া আছে। এ হাঙ্গামাটাও এ বেলায় মেয়েদের নাই। তাহার পরে কে বা কাহার কথা শুনে। জমাদারের গাড়ি হইতে ঢোল ও করতাল সহযোগে প্রবল সঙ্গীত চর্চা হইতে লাগিল। সে যে কখন থামিবে ভাবিয়া পাইলাম না। কাহারও জন্য তাহাদের মাথা ব্যথা নাই। আমার ঠিক পাশের ট্রাকে কে একটা মেয়ের বোধহয় জন্দুই প্রণয়ী জুটিয়াছে। সারা রাত্রি ধরিয়া তাহাদের উদ্দাম প্রেমলীলার বিরাম নাই। এদিকে ট্রাকে এক বেটা কিছু অধিক তারি খাইয়াছে। সে এমনি উচ্চ কলরলে স্ত্রীর কাছে প্রণয় ভিক্ষা করিতে লাগিল যে আমার লজ্জার সীমা রহিল না। দূরের একটা গাড়ি হইতে কে একজন স্ত্রীলোক মাঝে মাঝে বিলাপ করিতেছিল। তাহার মা ঔষধ চাহিতে আসায় খবর পাইলাম কামিনীর সন্তান সম্ভাবনা হইয়াছে। লজ্জা নাই, শরম নাই, গোপনীয় কোথাও কিছু নাই, সমস্ত খোলা, সমস্ত অনাবৃত। জীবনযাত্রার অবাধ গতি বিভৎস প্রকাশ্যতায় অপ্রতিহত বেগে চলিয়াছে। শুধু শুধু আমি কেবল দল ছাড়া। আসন্ন মৃত্যু লোকযাত্রী মা ও তাহার ছেলেকে লইয়া গভীর আঁধার রাত্রে একাকী বসিয়া আছি। ছেলেটা বলিল, জল। মুখের উপর ঝুঁকিয়া কহিলাম, জল নেই বাবা, সকাল হোক। ছেলেটা ঘাড় নাড়িয়া বলিল, তারপর চোখ বুজিয়া নিঃশব্দে রহিল। তৃষ্ণার জল না থাক, কিন্তু আমার চোখ ফাটিয়া জল আসিল। হায় রে হায়, শুধু কেবল মানুষের সুকুমার হৃদয় বৃত্তিই নয়, নিজের দুঃসহ যাতনার প্রতিও কি অপরিসীম ঔদাসীন্য। এই তো পশু। এ ধৈর্য শক্তি নয়, এ জড়তা। এ সহিষ্ণুতা মানবতার ঢের নিচের স্তরের বস্তু। আমাদের ট্রাকের অন্য লোকগুলা অকাতরে ঘুমাইতেছে। কালিপড়া হ্যারিকেনের অত্যন্ত মলিন আলোকেও আমি স্পষ্ট দেখিতেছিলাম মা ও ছেলে উভয়েরই সর্বাঙ্গ ব্যাপিয়া খিল ধরিয়াছে। কিন্তু কি বা আমার করিবার ছিল? সম্মুখে কালো আকাশের অনেকখানি স্থান ব্যাপিয়া সপ্তর্ষিমণ্ডল জল জল করিয়া জ্বলিতেছে। সেদিকে চাহিয়া আমি বেদনায়, ক্ষোভে ও নিষ্ফল আক্ষেপে বারবার করিয়া অভিসম্পাত দিতে লাগিলাম, আধুনিক সভ্যতার বাহন তোরা, তোরা মর। কিন্তু যে নির্মম সভ্যতা তোদের এমন ধারা করিয়াছে তাহাকে তোরা কিছুতেই ক্ষমা করিস না। যদি যদি বহিতেই হয়, ইহাকে তোরা দ্রুত বেগে রসাতলে বহিয়া নিয়া যা।